আজকে আমাদের পড়ানোর বিষয় হলো আয়নীয় এবং সমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন কি? দুটো আয়ন যখন পরস্পরের মধ্যে বন্ধন তৈরি করে তখন হলো আয়নীয় বন্ধন। সেটা কিভাবে হয় আমরা সেটা দেখতে পাবো একটা চিত্রের মাধ্যমে। যেমন এই চিত্রটা দেখো, এখানে দেখা যাচ্ছে একটা সোডিয়াম পরমাণু, দেখতে পাচ্ছ সোডিয়াম পরমাণু তিনটে কক্ষপথ আছে। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, এর পরের কক্ষপথে 8টি ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন, কারণ এর পরমাণু ক্রমাঙ্ক 11। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সর্ববহিস্থ কক্ষপথে, সেটি হলো তার যোজ্যতা ইলেকট্রন। এই ইলেকট্রনের মাধ্যমেই সে কিন্তু যৌগ তৈরি করবে দেয়া নেয়ার মাধ্যমে। ক্লোরিন পরমাণুতে দেখতে পাচ্ছ তার পরমাণু ক্রমাঙ্ক 17, অর্থাৎ তাতে 17টা ইলেকট্রন থাকবে। প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, তারপরে পরের কক্ষপথে 8টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে এবং সর্বশেষ কক্ষপথে তার 7টি ইলেকট্রন রয়েছে। তা প্রত্যেক পরমাণুই কিন্তু চায় সর্বশেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করতে। নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়াম বাদে বাকি সমস্ত নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে আছে 8টি ইলেকট্রন। তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে হলে এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে, এর 11টা যখন ইলেকট্রন আছে, এর ঠিক আগের নিষ্ক্রিয় গ্যাস হলো নিয়ন, তাহলে এ চাইবে একটা ইলেকট্রন ছেড়ে দিতে। আর ক্লোরিনের 17টা ইলেকট্রন আছে, ক্লোরিন চাইবে একটা ইলেকট্রন নিতে। কেন? 18টা ইলেকট্রন হয়ে যাবে তার। 18টা ইলেকট্রন হলেই তখন সে কি করবে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এই ইলেকট্রন বিন্যাস লাভ করতে গিয়ে তাদের কি হলো দেখা যাক। এই ইলেকট্রন চলে গেল ক্লোরিনে গিয়ে Cl হয়ে গেল, Na হয়ে গেল প্লাস। Cl এর দেখো বাইরের কক্ষে 7টা ছিল, একটা হয়ে 8টা হয়ে গেল, Cl হয়ে গেল মাইনাস। এরা তখন পরস্পর তড়িৎ আকর্ষণে কাছাকাছি এলো, একটা সোডিয়াম একটা ক্লোরিন কাছাকাছি এলো। এইভাবে এরা যৌগ তৈরি করে। সমস্ত আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ এরা ঠিক এইভাবে ইলেকট্রন দেয়া নেয়ার মাধ্যমে যৌগ তৈরি করে। এবং এইভাবে দেয়া এবং নেয়ার ক্ষেত্রে দেখা যায় যাদের সর্ববহিস্থ ক্ষেত্রে খুব কম সংখ্যক ইলেকট্রন থাকে তারা ছেড়ে দিতে চায়, যাদের সর্ববহিস্থ কক্ষে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে তারা নিতে চায়। তা আমরা যদি পর্যায় সারণী দেখি তবে দেখব ধাতুগুলো সর্ববহিস্থ কক্ষে খুব কম ইলেকট্রন থাকে এবং অধাতুগুলো সর্ববহিস্থ কক্ষে বেশি ইলেকট্রন থাকে। তাহলে ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে এবং অধাতু ইলেকট্রন নিতে চাইবে, এবং তখন ইলেকট্রন দিয়ে এবং নিয়ে ধাতু ধনাত্মক হয়ে যাবে আর অধাতু ঋণাত্মক হয়ে যাবে, তখন তারা কাছাকাছি আসবে। তাহলে বুঝতে পারলাম কি, আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ তৈরি হয় কেবলমাত্র ধাতু এবং অধাতুর মধ্যে। তাহলে এই যে পদ্ধতিতে এই যৌগ তৈরি হচ্ছে তাকে বলা হয় তড়িৎযোজ্যতা। তড়িৎযোজ্যতা কাকে বলে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। সুস্থিত কেন বলেছে? নিষ্ক্রিয় যে নাম তাতেই বুঝতে পারছো এরা বিক্রিয়া করতে চায় না, কাজেই ওই নিষ্ক্রিয় গ্যাসের মতন সে সুস্থিত হয়ে যেতে চায়। সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন অন্য কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষে স্থানান্তরিত করে। যেমন সোডিয়াম করেছে ক্লোরিনকে, স্থানান্তরিত করে ইলেকট্রন বর্জন করে যে সে ধনাত্মক হয় আর আরেকজন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয়, এবার স্থির তড়িৎ আকর্ষণে পরস্পর যুক্ত হয়। একেই বলে তড়িৎযোজ্যতা। তড়িৎযোজ্যতার পরিমাপ কি?
তড়িৎযোজ্যতার সাহায্যে যৌগ গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণু যতগুলো ইলেকট্রন বর্জন বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে সেই সংখ্যাই হলো তার তড়িৎযোজ্যতার পরিমাপ। তাহলে এখানে তড়িৎযোজ্যতার পরিমাপ কি? 1। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা কথা বলি, দেখো সোডিয়াম একটা এসছে, ক্লোরিন একটা এসছে। যখন যৌগ তৈরি হয় তখন তো একটা পরমাণু আয়নে রূপান্তরিত হলো আর আরেকটা পরমাণু আয়নে রূপান্তরিত হলো, তা হয় না? অসংখ্য পরমাণু থাকে। তাহলে এই যে সোডিয়াম একটা এসছে আর একটা ক্লোরিন এসছে, কি হয় প্রকৃতপক্ষে? একটা সোডিয়ামকে ঘিরে 6টা ক্লোরিন থাকে, আবার 6টা ক্লোরিনকে ঘিরে, ক্লোরিন আয়নকে ঘিরে 6টা সোডিয়াম আয়ন থাকে। এইভাবে অসংখ্য সোডিয়াম এবং ক্লোরিন পাশাপাশি যুক্ত হতে থাকে পরস্পরের সাথে। তাহলে এদের মধ্যে যে স্থির আকর্ষণ ক্রমশই তা বাড়তে থাকে। বাড়তে বাড়তে কি হয়? দেখো এই যে কেলাস তৈরি করেছে, এই যে বড়গুলো, ক্লোরিনের আকার বড় বলে ক্লোরিনকে, যেহেতু 18টা ইলেকট্রন আছে, ক্লোরিনকে এই বড় দিয়ে দেখানো হয়েছে। তাহলে একটা ক্লোরিনের চারপাশে আছে 6টা সোডিয়াম, আবার একটা সোডিয়ামের চারপাশে আছে 6টা ক্লোরিন। এইভাবে দেখো একটা কেলাস তৈরি করেছে। তাহলে এই তড়িৎযোজী যৌগগুলো সাধারণত তাদের ভৌত অবস্থা হয় কঠিন এবং কেলাসাকার, কারণ তারা অসংখ্য আয়ন পাশাপাশি থেকে যৌগ তৈরি করতে পারে। আরেকটাও দেখলাম যে এরা কিন্তু অণু প্রকৃতপক্ষে তৈরি করছে না। এই যে তুমি ক্লোরিন দেখতে পাচ্ছ, এই ক্লোরিন এদিকেও একটা থাকতে পারে, এদিকেও একটা থাকতে পারে, এদিকেও থাকবে, এদিকে এখানে থাকবে, এই চারদিকে 6টা থাকবে। তাহলে এদের আমরা বুঝতে পারলাম বন্ধনের কোনো অভিমুখ নেই। আর আরেকটা বুঝতে পারলাম যে এরা কেন কঠিন যৌগ তৈরি হয়, এদের নির্দিষ্ট আকার কেন তৈরি হয়। কারণ এরা পাশাপাশি অসংখ্য থেকে এরা একটা নির্দিষ্ট আকার এবং আয়তন তাদের তৈরি হয়। নির্দিষ্ট আকার এবং আয়তন যাদের আছে তারাই কঠিন পদার্থ। তাহলে বোঝা গেল যে তড়িৎযোজী যৌগগুলো একমাত্র হাইড্রোজেনের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন চাইবে। কেন? সে কাছাকাছি হিলিয়ামের মতন সে আকৃতি নিতে চাইবে। হাইড্রোজেন সাধারণ ক্ষেত্রে H+ হয়ে যায়, কিন্তু হাইড্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত হবে, লিথিয়ামের বাইরের কক্ষে থাকে একটি ইলেকট্রন, আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তোমরা জানো। এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেন যদিও ধনাত্মক হয়ে যেতে চায়, কিন্তু যেই ধাতুর সামনে সে এলো, ধাতু আরও বেশি তড়িৎ ধনাত্মক। সেই জন্য সে কি করবে? এই ধাতুর থেকে একটা ইলেকট্রন নেবে, নিয়ে লিথিয়াম হয়ে যাবে কি Li+, আর হাইড্রোজেন হয়ে যাবে কি 2টো ইলেকট্রন নিয়ে মাইনাস। এই প্লাস মাইনাস পরস্পর যুক্ত হবে, এদেরও কেলাস তৈরি হবে। তাহলে বোঝা গেল যে সব সময় বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হতেই হবে তার কোনো মানে নেই। হিলিয়ামের মতো বাইরের কক্ষে 2টো ইলেকট্রন হলেও চলবে, কারণ লিথিয়ামের যে একটা ইলেকট্রন বাইরের কক্ষে চলে গেল, লিথিয়ামের সঙ্গে সঙ্গে লিথিয়ামের 3টে ইলেকট্রন ছিল, ভেতরের কক্ষে কি হয়ে গেল? 2টো ইলেকট্রন হয়ে গেল। তাহলে হিলিয়ামের মতো হয়ে গেল, হাইড্রোজেনও হিলিয়ামের মতো হয়ে গেল। এবার তারা পরস্পর যুক্ত হয়েছে। এই সমস্ত যৌগগুলো তাহলে আমরা বুঝতে পারলাম যে এরা কঠিন থাকে, এবং কঠিন যখন থাকে এবং আয়নগুলো পরস্পর তীব্র আকর্ষণে যুক্ত থাকে, তখন এদের তরলে পরিণত করতে, অর্থাৎ অণুগুলোকে দূরে সরাতে, অণু তো থাকে না, আয়ন থাকে, আয়নগুলোকে দূরে সরাতে আমরা NaCl একটা অণু ধরে নিচ্ছি, কিন্তু সেটা অণু হিসাবে থাকে না, Na+Cl- হিসেবে থাকে। আমি বারবারই সে কথাই বলছি। তাহলে Na+Cl- হয়ে এরা কিন্তু তরলের মধ্যে ঘুরে বেড়াবে। সেই এই যে Na+Cl- হিসেবে কঠিন অবস্থায় ছিল, একসঙ্গে এক গাদা অণু ছিল, অর্থাৎ এক গাদা আয়ন ছিল, তাদের দূরে দূরে সরাতে Na+Cl- Na+Cl- এভাবে চারিদিকে করতে প্রচুর তাপের প্রয়োজন।
সেই জন্য এদের গলনাঙ্ক অনেক বেশি থাকে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 820 ডিগ্রি সেন্টিগ্রেড। এদের কাঠিন্য তাইলে যথেষ্ট বেশি, এরা কঠিন, এবং বাইরে থেকে চাপ দিলে কি হয়, সেই যে কেলাসের মধ্যে যে একই ধরনের আয়নগুলো তারা কাছাকাছি চলে আসে, তখন কি হয়, তখন সেটা বিকর্ষণ করে। একই ধরনের আয়নগুলো সব কাছাকাছি চলে আসে, পরস্পরের মধ্যে বিকর্ষণ হবে, সেই জন্য বাইরে থেকে চাপ দিলে এরা ভেঙে যায়। বোঝা গেল? আর যেহেতু এরা আয়ন হিসাবে আছে, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কারণ তীব্র আকর্ষণে যুক্ত থাকে, কিন্তু তরল অবস্থায়, আমি বলেছি বারবার, তরল অবস্থায় কিন্তু তারা Cl- এবং Na+ হিসাবেই থাকে। সেই জন্য তরল অথবা জলীয় দ্রবণে আয়ন হিসাবে ঘুরে বেড়ায় বলে এরা তড়িৎ পরিবহন করবে তখন, ফলে এরা তড়িতের খুব সুপরিবাহী। এছাড়াও এদের দ্রাব্যতা কিন্তু পোলার যে সমস্ত পদার্থ আছে তাতে দ্রাব্য। যেমন আমাদের একটা সব থেকে ভালো দ্রাবক হলো জল। জল কিন্তু নিজে সমযোজী যৌগ। জলের কিন্তু এটা পোলার, কারণ অক্সিজেনের হলো ভীষণ বেশি তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এই যে বন্ধন সৃষ্টিকারী যে দুটো ইলেকট্রন, এরা কি করবে, এরা এই দিক খানিকটা এই দিক ঘেঁষা হয়ে থাকবে, ফলে এখানে সামান্য একটু তড়িৎ ঋণাত্মকতা সে অনুভব করবে, আর ফলে এখানে এই যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন এটা থেকে একটু দূরে থাকবে বলে একটু ধনাত্মকতা অনুভব করবে। এই কারণে সোডিয়াম যদি জলে দাও, সোডিয়াম ক্লোরাইড, তখন কি হবে, এখানে সোডিয়াম চলে আসবে আর ক্লোরিন চলে আসবে এই দিকে, যার জন্য এরা কি হবে, জলে খুব ভালোভাবে দ্রবীভূত হয়ে যাবে। এইবার আমি যেটা পড়াতে চাইব যে সেটা হলো সমযোজী যৌগ। সমযোজ্যতা কিভাবে তৈরি হয়, সমযোজী বন্ধন। কেমন সমযোজী বন্ধন তৈরি হয়, ওই একই কারণে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যখন দুটি পরমাণু কাছাকাছি আসে এবং দুটি পরমাণু থেকেই সমসংখ্যক ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোট তৈরি হয়, সেই ক্ষেত্রে সমযোজী যৌগ তৈরি হয়। তাহলে সমযোজী যৌগ যেভাবে তৈরি হয় তাকে বলা হয় সমযোজ্যতা। সমযোজ্যতা হলো, বলে দিচ্ছি আরেকবার তার সংজ্ঞা, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতন ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যখন দুটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন পূর্ণ করে অণু তৈরি করে, তখন তাকে বলা হয়, এইরূপ অণু গঠন করবার ক্ষমতাকে বলা হয় সমযোজ্যতা। দেখি তাহলে, দুটো হাইড্রোজেন দেখো কাছাকাছি এসছে, হাইড্রোজেনে কটি পরমাণুতে কটি ইলেকট্রন থাকে, দুটি হাইড্রোজেন পরমাণু, এর একটি ইলেকট্রন, এর একটি ইলেকট্রন, এরা কাছাকাছি এসছে। এবার এও একটা ইলেকট্রন দেবে, এও একটা ইলেকট্রন দেবে, এই ইলেকট্রন জোড় দুটি পরমাণুই কিন্তু সমানভাবে ব্যবহার করবে। এই দেখো, এই হাইড্রোজেনের তাহলে বাইরের কক্ষে হয়ে গেল 2টি ইলেকট্রন, এই হাইড্রোজেন পরমাণুর বাইরের কক্ষে হয়ে গেল 2টি ইলেকট্রন, তার মানে এখানে তৈরি হয়ে গেল কি, H2 একটা অণু। বোঝা গেল, H2 একটা অণু তৈরি হয়ে গেল, এবং এরা দুজনেই হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। আবার যদি হাইড্রোজেন ক্লোরাইড ধরি, যেটা গ্যাসীয়, হাইড্রোজেনের বাইরের কক্ষে আছে কি, একটি ইলেকট্রন, ক্লোরিনের বাইরের কক্ষে 7টি ইলেকট্রন। তাহলে কি করবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, ক্লোরিন একটা ইলেকট্রন দিল, এইভাবে দুজনেই যে দুটো ইলেকট্রন দিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি করলো, এরা দুজনে এই সমভাবে ব্যবহার করবে। তাহলে হাইড্রোজেনের বাইরের কক্ষে হলো হিলিয়ামের মতো 2টো ইলেকট্রন, আর ক্লোরিনের বাইরের কক্ষে হলো এই 2, 4, 6, 8, 8টি ইলেকট্রন। কেমন, অর্থাৎ ক্লোরিন আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। এই লাভ করতে গিয়ে এরা কি করলো, তৈরি হয়ে গেল
Cl সমযোজী যৌগ হাইড্রোজেন ক্লোরাইড। এরকম সবসময় যে একটাই দেবে তা নয়, আমি বলেছি একাধিক দিতে পারে। যেমন নাইট্রোজেনে 3টে বন্ধনী আছে, কার্বন ডাই অক্সাইডে 2টো বন্ধনী আছে। দেখি কার্বন ডাই অক্সাইড, এই কার্বন দেখতে পেয়েছো, আর এই যে অক্সিজেন, অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন। কার্বনের বাইরের কক্ষে কটা থাকে? 4টে ইলেকট্রন। তা অক্সিজেন কি করবে? 6টা, তার আর 2টো পেতে হবে। সে কার্বনের সাথে কি করলো? 2টো ইলেকট্রন দিয়ে কার্বনও 2টো দিল, অক্সিজেনও 2টো দিল, দিয়ে তারা তৈরি করলো কি? এইভাবে এই অক্সিজেনের কিন্তু বাইরের কক্ষে হয়ে গেল 8টা ইলেকট্রন, 2, 4, 6, আর এটা নিলে 8টা ইলেকট্রন। এই দেখো 8টা ইলেকট্রন পূর্ণ হয়েছে। আচ্ছা, এইবার কিন্তু কার্বনের কিন্তু বাইরের কক্ষে তখনও 8টা হয়নি। ফলে কার্বন কি করবে? আরেকটা অক্সিজেন পরমাণুকে টানবে, আরেকটা অক্সিজেন পরমাণু, কারণ তার তো 4টে ইলেকট্রন। ফলে কি করবে? এই যে এই 2, 2, 4, তার 2, 6টা হয়েছে, আরও 2টো ইলেকট্রন তার চাই, সে আরেকটা অক্সিজেন পরমাণুকে নিল, নিয়ে তার সাথেও নিজেও 2টো দিল, ওই অক্সিজেন পরমাণুও 2টো দিল, ওই দেখো তৈরি হলো কি? CO2। তাহলে CO2 যে তৈরি হয়ে গেল, কীরকম বন্ধনী তাদের মধ্যে তৈরি হয়ে গেল? O ডাবল বন্ড C ডাবল বন্ড O। এটা হলো সমযোজী যৌগ তৈরি হয়ে গেল। যে পদ্ধতিতে সমযোজ্যতায় যৌগ তৈরি হয় তাদের বলা হয় সমযোজী যৌগ। এই যে সমযোজী যৌগ, এই বন্ধন কিন্তু খুব দৃঢ় বন্ধন। এই দৃঢ় বন্ধনের জন্য তারা শুধুমাত্র পরস্পরের প্রতি দুর্বল ভ্যান্ডারওয়াল বল দ্বারা তারা পরস্পরের সাথে যুক্ত থাকে। দুর্বল অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল থাকে সেটাকে বলা হয় ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল। সেই জন্য এদের মধ্যে বন্ধনের আকর্ষণ বল, কার্বন ডাই অক্সাইডের মধ্যে ধরো বিভিন্ন কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে আকর্ষণ বল এত কম, যার জন্য এরা সাধারণত গ্যাসীয় হয়। যদি অণু একটু ভারী হয় তখন সেটা তরল হয়। অণু ভারী থাকলে আণবিক গুরুত্ব বেশি হয়ে গেলে তখন অণুগুলির পরস্পরের প্রতি আকর্ষণ বল বৃদ্ধি পাবে। সেই জন্য সেটা কি হবে? সেই ক্ষেত্রে সেটা তরল হবে। অণু যদি আরও বেশি আণবিক গুরুত্ব হয়, তখন 2টো বেশি আণবিক গুরুত্ব হলে তখন তারা আরও বেশি কাছাকাছি আসবে, আকর্ষণ বল আরও বেশি বৃদ্ধি পাবে। তখন সেক্ষেত্রে কঠিন হবে ঠিকই, কিন্তু নরম ধরনের কঠিন হবে। তাই যদি হয় তাহলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক যথেষ্ট কম, কারণ এমনিতেই তো গ্যাসীয় অবস্থায় আছে। সুতরাং এদের স্ফুটনাঙ্ক খুবই কম, আর গলনাঙ্ক তো যেগুলো তরল সেগুলোর ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কম, যেগুলো কঠিন সেগুলোও নরম, ফলে তাদের গলনাঙ্কও কম। আর দ্রাব্যতা, এরা জলে দ্রবীভূত সাধারণত হয় না। কেন? এরাও সমযোজী, ফলে এরা জলে সেভাবে যুক্ত হতে চায় না। এদের কারোর মধ্যে আয়ন নেই, সেই জন্য পোলার জলে যুক্ত হতে চায় না। এরা অ্যালকোহল, ইথার, বেঞ্জিন প্রভৃতি সমযোজী যেগুলো যৌগ আছে তার মধ্যে যুক্ত হবে, এবং এরা তড়িৎ পরিবহন করবে না, কারণ এদের মধ্যে তড়িৎ নেই, কোনো ধনাত্মক ঋণাত্মক তড়িৎ নেই, সেই জন্য এরা তড়িৎ পরিবহন করবে না। আর আরেকটা কথা হলো, এদের মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো এদের কিন্তু বন্ধনের একটা অভিমুখ রয়েছে নির্দিষ্ট। যেমন একটু দেখাতে হবে, সেটা একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধনের যে নির্দিষ্ট অভিমুখ আছে এদের, যেটা তড়িৎযোজিতে ছিল না। বন্ধনের যেমন CH3 CH2Cl, কেমন? এটা হলো কি? ইথাইল ক্লোরাইড। কেমন? CH3CH2Cl। এই ক্লোরিনটাকে যদি আমি এইখানে নিয়ে আসি, কেমন, তাহলে এটা ওটার সাথে যুক্ত হলো না, তাহলে বন্ধনের অভিমুখ এটা হলো না।
এই বন্ধনের অভিমুখ নির্দিষ্ট না থাকলে সেটা ইথাইল ক্লোরাইড হবে না। আরেকটু ভালোভাবে বোঝাতে গিয়ে গেলে আমি একটু বলি, ধরো ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে এটা প্রোপাইল ক্লোরাইড দেওয়া হলো। ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে তবুও এটা দিকে সিএল আনলে একটু অন্যরকম। এই ক্লোরিনটাকে আমি এইখানে নিয়ে আসলাম, এবার এই হাইড্রোজেনটাকে এইখানে নিয়ে গেলাম, তাহলে কিন্তু একই যৌগ তৈরি হয়ে যাচ্ছে আবার সেই। তাহলে আমি সেই ইথাইল ক্লোরাইডের মতন, তাহলে আমি এইবার যদি এই ক্লোরিনটাকে আমি এইখানে নিয়ে আসি আর এই হাইড্রোজেনটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু যৌগটা আলাদা হয়ে যাচ্ছে। কিরকম যৌগ তৈরি হচ্ছে? এইখানে হলো CH3, তাই না? CH3 CHCl CH3। তাহলে এবার দেখতে পেলে দুটো আলাদা যৌগ তৈরি হয়েছে। এর আগে ইথাইল ক্লোরাইড বা প্রোপাইল ক্লোরাইডের ক্ষেত্রে যদি সাইডে নিয়ে আসছিলাম তখন একই যৌগ থাকছিল, এইদিকেই দিই না কেন বা এইদিকেই ক্লোরিনটাকে দিই না কেন, একই যৌগ তৈরি হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু একই যৌগ তৈরি হচ্ছে না, অথচ এর যে আণবিক গুরুত্ব, এর আণবিক গুরুত্ব কিন্তু একই। কেমন? এটা আইসো ক্লোরাইড প্রোপাইল, প্রোপেন, আইসোক্লোরাইড প্রোপেন, এটা হচ্ছে এর নাম। পরবর্তীকালে শিখবে, এখন কোনো দরকার নেই, তুমি নিজে বুঝতে পেরেছো। তাহলে বন্ধনের অভিমুখ আছে, এইখানে দেওয়া আর এইখানে দেওয়া এক হলো না, তাহলে এই জন্য এরা সমবায়বতা তৈরি করতে পারে, যেটা আয়নীয় যৌগগুলো পারে না, ঠিক আছে? যদি কোথাও বোঝার অসুবিধা হয় পরে স্কুল খুললে বলবে, আমি তখন বুঝিয়ে দেব। আর আমার কাছে এর ওপরে বইয়ের পেছন দিকে যেসব প্রশ্ন আছে সেগুলো করে আমাকে দেখাবে।